আমিত্ব আসক্তি লেখিকা মিম আক্তার পর্ব ৪ ও ৫। রাতের বাতাস ভারী হয়ে উঠেছিল। ঘরটা যেন নীরবতার মধ্যে ডুবে আছে। শুধু টেবিলে রাখা বাতির আলোয় মেহজাবিনের জাহুরা মুখে ছায়ার খেলা মেহজাবিনকে শ্বাসরুদ্ধ করে ফেলেছিল। সে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, শোনো মেয়ে, আমি কাউকে সহজে চাই না, কিন্তু তোমার মধ্যে কিছু একটা আছে যা আমাকে তাড়া করে বেড়াচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে। আমি এই প্রথম কোনো নারীকে স্পর্শ করব গভীরভাবে। কথার সাথে সাথে আবরারের চোখ নামল মেহজাবিন জাহরার জবার মতো লালচে ঠোঁটে। মেহজাবিন ভয়ে সরে যেতে চাইল, কিন্তু তার আগেই আবরার নিজের হাত দ্বারা শক্ত করে পেছন দিকে হাত ধরে রেখেছে। এত কিছু দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। হুড় হুড় করে কেঁদে উঠল। আবারও রক্ত জবার মতো লালচে ঠোঁটের কম্পন দেখে আবরার অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে খুলে ফেলে দেয় ফ্লোরে। বোতামগুলো নিচে পড়ে টুংটাং শব্দ করে ওঠে। শরীরের ওপরের অংশে আর কোনো কাপড় নেই। এতে করে আবরারের সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত আছে, যেখানে ৬টি শক্ত ফোলা ফোলা ভাব স্পষ্টভাবে দৃশ্যমান। ঘরের হালকা আলোয় মেহেজাবিন জাহরার চোখের সামনে দৃশ্যমান। জাহরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার কাছে আসবি না। আবরার নেশার কণ্ঠে বলল, তুই আমার সদ্য বিয়ে করা বউ। তোর জীবনে যেমন আমি প্রথম পুরুষ, তুইও ঠিক তেমন আমার জীবনে প্রথম নারী। এত তেজ আমিও দেখতে চাই, শালি তোর এত তেজ কোথা থেকে আসে। বলেই জাহরার নরম তুলতুলে অধৈর্যরা নিজের দখলে নিয়ে কিস করতে থাকে। জাহরা নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টায় আবরারের বুকে কিলঘুষি মারতে লাগলো। তবুও আবরারের কোনো হেলদোল নেই। সে জাহরার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। জাহরা ছোটাছুটি করতে দেখে আবরার বিরক্ত হয়ে জাহরার কোমর ছড়িয়ে হাঁটু পর্যন্ত লম্বা চুল দিয়ে হাত বেঁধে দেয়। পরনের কালো টপসটা খুলে ফ্লোরে ফেলে দেয়। আবরার হালকা করে মুখ উঁচিয়ে স্লো ভয়েসে বলে, সুইট হার্ট, তুই এত সফট কেন? ইচ্ছে করছে একদম খেয়ে ফেলি। আই লাইক ইট বেবি। এসির পাওয়ার বাড়ানো আছে, তাও আবরার ঘেমে একাকার। সে আর নিজেকে আটকে না রাখতে পেরে পরনের বেল্ট খুলে ফেলে দেয় এবং একটু ঝুঁকে নেশালো চোখে জাহরের দিকে তাকিয়ে হাঙ্কি স্বরে বলে, আই নিড ইউ সুইট হার্ট বেবি। বলে দেরি করলো না। বিসমিল্লা। আহ! জাহরা একটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। জাহরার চিৎকারে যেন পুরো ঘর কেঁপে ওঠে। তার চিৎকার দেওয়ালে বারবার বাড়ি খাচ্ছে, কিন্তু রুমের বাইরে পৌঁছায় না তার এই আর্তনাদ। বদ্ধ ঘরে সীমাবদ্ধ, কারণ আবরারের বেডরুম সাউন্ড প্রুফ করা। আবরার জাহরার সারা শরীরে হাত বিচরণ করতে থাকে। নিজের অধর দিয়ে জাহরার অধর জোড়া নিজের দখলে নিয়ে বাইট করতে থাকে এবং দীর্ঘ সময় নিয়ে জাহরার ওপর নিজের রাজত্ব চালাতে থাকে। সময় যত যাচ্ছে আবরার যেন আরো কন্ট্রোললেস হচ্ছে। থামছে তো না, আরো গতি বাড়িয়ে জাহরের প্রতি রাজত্ব চালাচ্ছে। অতঃপর সারা রাত কন্টিনিউ করার পর আবরার শান্ত হয়ে নিজের অজান্তেই জাহরের উপরে পড়ে যায় এবং জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। রাতটা ছিল বিষে ভেজা, অমানবিক আর নরক থেকেও ভয়ঙ্কর। শেষমেশ যখন ভোরের আলো ঘরে ঢুকলো, তখন বাতাসে ভেসে বেড়াচ্ছিল রাতের অদ্ভুত নিঃশ্বাস। সূর্যের কিরণ এসে জানালার ধুলো ছুঁয়ে গেলেও তাতে ছিল না কোনো নতুন দিনের ইঙ্গিত, বরং ছড়িয়েছিল ছিন্ন রাতের ধ্বংসস্তূপ, নীরব কান্নার ক্ষয়ে যাওয়া নিঃশ্বাসের শব্দ। আবরারের নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে মেহেজাবিন জাহরা অজ্ঞান হয়ে পড়েছিল শেষ প্রহরে। তার দেহটা যেন যুদ্ধক্ষেত্রের ভাঙা মূর্তি, যেখানে এক অদম্য হিংস্রতা নিজের ক্ষুধা মিটিয়ে ফুরিয়ে গিয়েছে। শিকার হয়ে গিয়েছিল মানুষ নয়, এক নিষ্পাপ প্রাণ। জানালা ভেদ করে আসা রোদ এসে আবরারের চোখে পড়তেই আবরার চোখ কুঁচকে ফেলল। ফোনের টান টান রিংটোনে আবরারের চোখ খুলে যায়। মাথা ভারী, শরীরে ক্লান্তি, যেন ঘুম নয় কোনো গভীর অচেতন। ফোনে দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে জ্বলজ্বল করছে তন্ময় নামটা। আবরার বুঝতে পারল তার এখন নিচে যেতে হবে, তাই উঠতে যাবে এমন সময় বুঝতে পারল তার বাহুর নিচে কিছু একটা নিথর পড়ে আছে। ধীরে ধীরে চাদরটা সরাতে চোখে পড়ে নিষ্পাপ মুখ জহরা, নিস্তব্ধ, নিস্পন্দন। তার ছোট শরীরটা আবরারের বিশাল দেহের পাশে যেন হারিয়ে যাওয়া কণার মতো লাগে। মুহূর্তের জন্য মনে হয় ইচ্ছে করলে এখনই অদৃশ্য করে দিতে পারে তাকে। একদম চিহ্নহীনভাবে আবরার চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। তার হাতের আঙুলে এখনো লেগে আছে রক্তের শুকনো দাগ, লালচে খসখসে। এক মুহূর্ত চোখ সরাতে পারছে না জোহরার দিক থেকে। মেয়েটা নিস্পন্দন, নিস্তব্ধ, তবুও তার শরীরে যেন এখনো রাতের ভয় লুকিয়ে আছে।
আবরার স্থির চোখে তাকিয়ে থাকে মেয়েটার মুখের দিকে, ক্লান্ত কিন্তু শান্ত, যেন ঝড়ের পরে নিস্তব্ধতা। বিছানা থেকে উঠে জানালার দিকে যায় সে। বাইরের আলো ঝাপসা, কুয়াশা আর ধুলোয় ঢাকা আকাশ। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে কেবল ক্লান্ত তৃপ্তি। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ে সে। ঘরটা মুহূর্তে ঘন হয়ে ওঠে ধোঁয়ার কুয়াশায়। আবরার জানালার পাশ থেকে এসে সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিল। মুহূর্তে ঠান্ডা পানি গায়ে পড়তেই আবরারের চোখে যেন ঘুম কেটে গেল। গত রাতের সমস্ত ক্লান্তি আর ধুলো ধুয়ে যাচ্ছে, কিন্তু মাথার ভিতর অদ্ভুত একটা ভার, যেন আগের রাতের হাহাকার এখনো লেগে আছে। আয়নায় তাকে সে নিজের চোখে তাকায়, রক্ত চোখ, অদ্ভুত এক ঝিলিক। তাড়াহুড়ো করে কালো শার্ট আর জিন্স পরে বের হয় সে, কিন্তু দরজার সামনে এসে হঠাৎ থেমে যায়। বিছানায় পড়ে আছে জাহুরা, নিস্তব্ধ, নিস্পন্দন, চুল এলোমেলো, শরীর নিথর, ঠোঁট ফ্যাকাশে। আবরার কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়, তারপর হঠাৎ ছুটে যায় তার দিকে, হাত রাখে গালে, ঠান্ডা। মুহূর্তেই তার বুকের ভেতর কেমন জানি করে ওঠে, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। অনেক কষ্টে একটু শব্দ বের করে, জাহু, জাহু। তার কণ্ঠ কাঁপে, তবু কোনো সাড়া নেই। আবরার ফোনটা তুলে কল করে একবার রিং হতেই ফোন রিসিভ হয়। আবার দ্রুত বলে ওঠে, তন্ময়, আর্জেন্ট ডাক্তার আনো, এখনই। আর হ্যাঁ, সে যেন অবশ্যই মহিলা ডাক্তার হয়। তন্ময় ওপাশ থেকে সম্মতি জানিয়ে শুধু বলে, ওকে ভাই, আমি এখনই আসছি, বলে দ্রুত ফোন কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে দরজায় টোকা দেয় তন্ময়, ঠান্ডা কণ্ঠে বলে, ভাই আসবো? হ্যাঁ, ফার্স্ট। আবরারের সম্মতি পেয়ে তন্ময় দরজার পাশেই থাকে, এবং একজন মহিলা ডাক্তার, সঙ্গে দুইজন নার্স, সবাই নারী, শান্ত মুখে দ্রুত ঘরে ঢুকে কাজ শুরু করে। মহিলা ডাক্তার নিচু স্বরে বলে, সে সেন্সলেস অবস্থায় আছে, রক্তচাপ কমে গিয়েছে, হয়তো শকে গেছে। আবরার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখে তখন অদ্ভুত এক ফাঁকা দৃষ্টি, ভয় নেই, অনুশোচনা নেই, শুধু নিস্তব্ধতা। বাড়ির ভেতরে এখন শুধু নারীদের আনাগোনা, ডাক্তার, নার্স, কেয়ারটেকার, হাউসকিপার, মেড, সবাই মেয়ে মানুষ। জাহারকে আনার পর পর 30 জন মেয়ে মেড রাখা হয়েছে, আর বাহিরের পাহারায় 25 জন কালো পোশাক পরিহিত ছেলেগার্ড, যাদের ভেতরে প্রবেশ নিষেধ। কোনো পুরুষের প্রবেশের অনুমতি নেই, শুধুমাত্র তন্ময় বাড়ির ভেতরে আসে, কিন্তু আবার এই ঘরের বাহির পর্যন্ত তার সীমাবদ্ধ। এখন তন্ময় দাঁড়িয়ে আছে, সবকিছু দেখছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস করে না। জাহুরাকে আলাদা ঘরে নেওয়া হয়, নতুন একটা সাদা চাদর বিছানো বিছানায়, নিঃশব্দ আলো, চারিদিকে ওষুধের গন্ধ। ডাক্তার ধীরে বলে, সে বেঁচে আছে, সব ঠিক আছে, কিন্তু এখনো চেতনা ফেরেনি, তাকে সময় দিতে হবে, আমি ইঞ্জেকশন পুশ করে দিয়েছি। আবার কিছু বলে না, শুধু জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অচেতন জাহুরার দিকে। তার মুখে ঠান্ডা হাসি ফুটে ওঠে। জাহুরা, আমি জানতাম তুমি আমার মতোই জেদি, এত তাড়াতাড়ি তোমার কিছু হবে না। আবরার গম্ভীর কণ্ঠে বলল, ওকে, তাহলে আপনারা এখানে ওর দেখাশোনা করুন। ঘরের নিস্তব্ধতায় শুধু শোনা যায় জাহুরার মৃদু নিঃশ্বাস আর আবরারের ভারী নীরবতা। আবরার রুম থেকে বেরিয়ে এসে দেখে গেটে দাঁড়িয়ে তন্ময়, নেভি ব্লু শার্টে, মুখে অস্থিরতা। তন্ময় ধীরে বলে, সব তৈরি আছে, আজকের ডিলটাই ফাইনাল, কিন্তু জায়গাটা ঝুঁকিপূর্ণ। আবরার সিগারেট ধরিয়ে ঠান্ডা স্বরে বলে, ঝুঁকি ছাড়া বিজনেস নেই। দুজন কালো এসইউভিতে উঠে সামনের সিটে বসে, বাকি 7টি গাড়িতে অন্য সব গার্ডরা উঠে বসে। মুহূর্তে প্রত্যেকটা গাড়ি চলতে শুরু করে শহরের এক প্রান্তে, পরিত্যক্ত গুদামঘর, সেখানেই ডিল কাজ হবে। ভেতরে ঢুকতেই অদ্ভুত উত্তেজনা, অচেনা মুখের ছড়াছড়ি, অতঃপর গাড়ি সবগুলো এক এক করে থামে। সবাই নেমে পড়ে, আবরার আগে, আর সবাই পেছনে পেছনে ঢুকে পড়ে। আবরারের জন্য বরাদ্দ করা একটা চেয়ার রাখা, সেখানে বসে, এবং চারপাশে সবাই বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। তন্ময় ফাইল এগিয়ে দেয়, আরবার স্বাক্ষর করতে যায়, ঠিক তখনই গুলির শব্দ।